সবচেয়ে ভালো সংসার চালাতে পারে মধ্যবিত্ত সংসারের বউয়েরা, কারণ তারা সবকিছু করার আগে অনেক চিন্তা ভাবনা করে। কোনো কিছু করতে গেলে তারা হুটহাট করে না, টাকারও অপচয় করে না। যেমন ঈদে আসুক না কেন, ঈদে তারা কখনো ভাবে না যে তারা তারাবানা শাড়ি কিনবে বা পাকিস্তানি ড্রেস কিনবে। এত এত হাজার টাকা দিয়ে ড্রেস বা শাড়ি কিনে তারা আলমারিতে রেখে দেওয়ার মতো মানুষ না। ওই টাকা দিয়ে তারা সাংসারিক অন্যান্য কাজগুলো করতে পছন্দ করে। তাই তো মধ্যবিত্ত সংসারের নারীরা সবচেয়ে বেশি সুন্দর, আর তারা সুন্দর করে গুছিয়ে সংসারটাও করতে পারে। একদিন যদি তারা ভালো খাবার খায়, পরের দিন তারা হিসাব করে আজকে একটু হিসাব করে চলতে হবে। এটাই হচ্ছে মধ্যবিত্ত সংসারের নারীদের গুণ, আর তাদের মতো অন্যান্যরা কখনোই পারে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড ব্লগে। আজকে অতিরিক্ত গরম পড়েছে, 12তম রোজা, মাগফিরাতের দিনগুলো চলে এসেছে, রহমতের দিনগুলো চলে গিয়েছে। আমাদের এখন আরো বেশি বেশি করে দোয়া করা দরকার, আর প্রতিনিয়তই কাজের ফাঁকে ফাঁকে পড়া উচিত ইয়া ওসিয়াল মাগফিরাত। কিভাবে যে রোজাগুলো চলে গেল, রোজা আসবে আসবে কত আনন্দ, আর প্রায় দেখতে দেখতে 12টা রোজায় চলে গেল। কখন যে দেখবো শেষ হয়ে গিয়েছে, ঈদও চলে এসেছে। হাজবেন্ড বলতেছে পাকিস্তানি ড্রেস কিনে দিবে, কিন্তু আমি কোনো প্রকারেই রাজি না। কারণ আমি একটা পাকিস্তানি ড্রেস কিনে 2 দিন বা 3 দিন পরে তারপরে আলমারিতে রেখে দিব, আর সেটা বছরকে বছর আলমারিতে থেকে যাবে, এমন মানুষ আমি না। আমি বলেছি টাকাটা আমাকে দিয়ে দিও, আমি ড্রেসও কিনবো, আমার অন্যান্য কাজও আছে, আমি সেটাও করব। ইচ্ছে করলে আমি কিনতে পারতাম, কিন্তু আমি কিনি নাই। আমি চাইতেছি ওই টাকাটা বাঁচিয়ে আমি অন্য কোনো কাজ করি, কাউকে কিছু অংশ দিয়ে দিই, আর আমি নিজে ছোটোখাটো একটা 3 পিস কিনি বা শাড়ি কিনি, যেটাই হোক। তো আজকে আমি আপনাদের সাথে অনেকগুলো গল্পই করে ফেললাম, ভিডিও টপিকস কোনো কথাই বললাম না। সকালবেলা প্রথমে আমি অন্যান্য কাজগুলো করে আমার মানি প্ল্যান্টস গাছগুলো ধুয়ে নিলাম। অনেকদিন ধরে ওগুলোকে ধুচ্ছি না। আর আমি এই গাছটা নিয়েছিলাম ছোট্ট একটা পাতা 30 টাকা দিয়ে, তার থেকে আমার এতটুকু মানি প্ল্যান্টস হয়ে গেছে। মনে হয় সামনের দিকে আরো বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গাছগুলো দিয়ে ঘর সাজাতে ভীষণ দারুণ লাগে, যেখানে রাখি সেই জায়গাটাই ফুটে ওঠে, অসম্ভব সুন্দর। আর এখন তো দেখি প্রত্যেক আপু মানি প্ল্যান্টস গাছ দিয়ে সাজায়, ঘর সাজায়, আর তাদের থেকে দেখে দেখেই কিন্তু আমার শেখা। তারপরে চলে আসলাম কিচেনে বিকেলবেলা। হাজবেন্ডে চিন্তা করতেছিল আজকে কি করবা। আজকে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, আমার শোয়া থেকে উঠতে মন চাচ্ছে না, অনেক বেশি গরম যেহেতু পরে কেমন যেন খারাপ লাগতেছে। তো তিনি মনে করছে যে আজকে কোনো ইফতারি হবে না, খুব টেনশনে ছিল। প্রায় 4টা বেজে গিয়েছে, উনি শুধু চিন্তা করতেছে কি করবা আজকে, তুমি কি উঠতে পারবা না, দোকান থেকে কিনে আনবো। এখন দোকানের খাবারগুলো আমাদের কারো বেশি একটা সয় না। পরে দিয়ে চিন্তা করলাম যে গতকালকে তো অনেকগুলো খিচুড়ি বেঁচে গিয়েছে, সেগুলো ফ্রিজে নর্মালি রেখে দিয়েছিলাম, আর এই খিচুড়িগুলো যদি এখন খাওয়া না হয় তাহলে এগুলো আর খাওয়া হবে না। তখনই যে চিন্তা সেই কাজ। ইফতারটা রেডি করে ফেললাম, ভাত, খিচুড়ি, ভর্তা, টমেটো চাটনি আর ভট ভাজি। আমার খুব ইচ্ছে ছিল একটু দই চিড়া খাবো, কারণ যেহেতু গরম বেশি আর আমার খুবই খারাপ লাগতেছিল। কিন্তু আপনাদের ভাই আবার দই চিড়া খেতে পারে না, তিনি বলতেছেন না আমি দই চিড়া খাবো না, আমার জন্য ভাত হলেই হবে। তো এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা। তো আর দই চিড়াটা করলাম না, যে পরবর্তীতে দই চিড়াটা করবো, এটার জন্য আর করা হলো না। তো তার পছন্দেরই সবকিছু করার চেষ্টা করলাম। বিকেলবেলা যখন সে আসরের নামাজ পড়ে এসে দেখলো যে মোটামুটি ইফতার রেডি হয়ে গিয়েছে, তখন বলতেছে যে না আজকের ইফতারটা তো দারুণ হয়েছে, খুব চিন্তা ছিল কিনা কি হয়। তখন আমরা বলতে শুরু করলাম যে দেখো আমার তো চিন্তা ভাবনা করতেছিলাম কি করব, আর তুমি শুধু শুধুই হতাশ হলে, আবার বলে যে বাজার থেকে কিনে আনবে, কিন্তু সে বাজারে জিনিস খেতে পারে না, এটাও আমি জানি। আচ্ছা আগে না দেখতাম মায়েরা পাটা ভর্তা বাটার পরে দিয়ে ভাত মেখে খেত, জিনিসটা কিন্তু ভীষণ মজাদার ছিল। আমিও 2-1বার খেয়েছিলাম আমার মায়েদের সাথে। কে কে এরকম পাটায় ভর্তা বাটার পরে ভাত মেখে খান একটু জানাবেন। বটবাজিগুলো প্রায় হয়ে এসেছে। আমার একটু চিন্তা ধরলো যে মাগরিবের আগে কি বটবাজিটা হবে কিনা। পরে দেখলাম যে না, ভালোই মোটামুটি সিদ্ধ হয়ে গেল, আর ভাজিটাও খুব সুন্দরভাবে হয়ে গেল। আজকে করে লেবুও নাই, লেবু শেষ। গতকালকে যেহেতু একটা আয়োজন করেছিলাম, লেবুটা শেষ, আমার আপনাদের ভাইয়াকে বলতেও মনে নাই। এই ফাঁকে দিয়ে আমার টমেটো সসটা হয়ে গিয়েছে। খিচুড়িটা নামিয়ে আমি চুলায় চড়িয়ে দিলাম।
পরে দিয়ে কি করব, শরবতটা কি বানাবো সেটাও চিন্তা করতেছি। একবার চাচ্ছিলাম যে কলা দিয়ে শরবত বানাই, কিন্তু সেটাও আপনাদের ভাইয়া না, খাবে না। পরে আমি ট্যাংটা আবার খেতে চাই না, ট্যাংটা খেলে যেন কেন আমার গলা জ্বলা, বুঝি না। পরে চিন্তা ভাবনা করলাম ট্যাং আর ইসবগুলোর বসি দিয়ে আমি শরবতটা বানিয়ে নেই, সেটাই ভালো হবে। আমি আবার আরেকটা কাজ করছি, একদমই অরেঞ্জ ট্যাংটা আমার বাচ্চারা খেতে চায় না, তাই আমি কি করলাম, এখানে অরেঞ্জ এবং ম্যাঙ্গো ট্যাং দুইটাই মিলালাম আর ইসবগুলোর বসিটা দিলাম, দিয়ে শরবতটা বানালাম হালকা ঠান্ডা পানি দিয়ে। ভীষণ মজাদার হয়েছে। আর পুরো রোজায়, মানে যতগুলো রোজা গিয়েছে, আজকে আমরা ট্যাঙের শরবত খেয়েছি, সবাই অনেক সুনাম করেছে। বিকালবেলা যেহেতু একটু সময় ছিল, তখন আমি সবকিছু রেডি করে আর খিচুড়িটা চুলায় দিয়ে চলে আসলাম বারান্দায়। বাসায় আজকে ভীষণ গরম পড়েছে, আমার একদমই অস্থির লেগে উঠেছে, আরো কিচেনে ছিলাম। আর আজকে আমি আমার বারান্দার কার্পেটটা তুলে ফেলেছিলাম, প্রচন্ড ময়লা হয়েছে। আর আমার ছোট মেয়ের পাখিগুলোর কারণে অনেক বেশি ময়লা হয়ে যায়। এটার জন্যই উঠিয়ে তারপরে দিয়ে ভালোভাবে ঝাড়ার জন্য আর দেওয়ার জন্য রেখে দিয়েছি। আর এই যে গাছের ফুলগুলো দেখলেন, আমার শিউলি ফুল গাছের ফুল, বিশ্বাস করেন সন্ধ্যাবেলায় যখন এগুলো ফুটে, সে একটা স্মেল আসে বারান্দার মধ্যে। আমার তো পুরোটা ঘরের ভিতরে আমার সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে বারান্দা। মন খারাপ হলে বারান্দায় এসে বসে থাকি, এটাই আমার একটা অভ্যেস। আর পাশাপাশি আমার এখন টেবিলটা সাজানো হয়ে গিয়েছে। আমার আজকে ছোটোখাটো ইফতারটা আপনাদের সাথে শেয়ার করলাম। টমেটো সস, খিচুড়ি, শুটকির ভর্তা, মালতা, নেশপতি, তারপরে আনারস, খেজুর। এই আজোয়া খেজুরটা আমার হাজবেন্ডের অনেক বেশি প্রিয়, আমারও কিন্তু খুবই ভালো লাগে আজোয়া খেজুরটা খেতে। শসা আর প্লেটগুলো এনে রেখে দিলাম। শরবত, এই শরবতটার কথা আর কি বলবো, বললাম তো খাওয়ার পরে সন্ধ্যায় সবাই খুবই সুনাম করা শুরু করলো, কিন্তু আমার মনে হয় যে আমার সেই গলায় চলে, কারণ ট্যাংটা কেন জানি আমি খেতেই পারি না খালি পেটে। আর আনারসটা দৈনিক আপনাদের ভাইয়ার জন্য রাখতেই হবে, কারণ এই আনারস খাওয়াটা তার অনেক বেশি পছন্দ, আবার তার দরকারও অনেক বেশি, কারণ যেহেতু তার জ্বর থাকে, আনারসটা খেলে নাকি তার ভীষণ ভালো লাগে। তো আমার আজকের ইফতারটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সন্ধ্যার পর ইফতার করার পরে দিয়ে ভোর রাত্রের জন্য চলে আসলাম। যেহেতু কলা পাতা ছিল, কলা পাতা রেখে দিয়েছি, তাহলে কলা পাতাটা কাজে লাগানো যাবে। যেহেতু আমাদের নোয়াখালীতে কলা পাতায় করে একটা মাছ ভুনা করে, যেটাকে আমরা মরিচ খোলা বলে থাকি। তো সেটাই খাওয়ার জন্য কলা পাতাগুলোকে আমি প্রথমে একটু ছেঁকে নিলাম নরম করে, তাইলে আর কলা পাতাগুলো এভাবে ছেঁড়া যায় না। আর মরিচ খোলা দেওয়ার সময় আমরা অনেক ধরনের ছোট ছোট মাছগুলো বেছে নেই, মরিচ খোলা দিয়ে খুবই টেস্ট লাগে সেই মরিচ খোলাটা। কিন্তু আমার কাছে যেহেতু আছে ছোট মাছ নাই, তাই আমি তেলাপিয়া মাছটাকে কুচি কুচি করে নিয়েছি মরিচ খোলা দেওয়ার। কলা পাতাগুলো ছেঁকে নেওয়ার পরে আমি সাইড দিয়ে কেচি দিয়ে কেটে নেব, কারণ মাঝখানের যে অংশটা এটা অনেক শক্ত। যদি কচি পাতা হতো তাহলে কাটার প্রয়োজন ছিল না। কাটার পরে এগুলোকে আমি ভালোভাবে ভাঁজ দিয়ে নেব, যেন মাছের কোনো জোর বা তেল বের হয়ে না যায়। এখানে আমি সাধারণত পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ, মরিচ, শুকনো গুঁড়ো মরিচ আর রসুন, আদা রসুনটা একটু দিয়েছি, অন্য কোনো মশলা অ্যাড করিনি যেহেতু রোজা। আর আমি যথারীতি অন্য কোনো মশলাগুলো খুবই কম অ্যাড করি প্রয়োজন না হলে। তারপরে আমি এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এই মরিচ খোলাটার সবচেয়ে বড় এইটা হচ্ছে মাছগুলো ভালোভাবে মেখে দেওয়া। তারপরে মেখে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখেন কতটা সুন্দর কালার হয়েছে। আর একটু জালটা হালকা বাড়িয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নিলাম। গ্রামের মাছ চাষিরা কিন্তু বাঁধে না, তারা অনেক সুন্দর করে প্যাকেট করতে পারে, কিন্তু আমি এই জিনিসটা পারি না, বেঁধে সুতা দিয়ে বেঁধে নিলাম। আর এই কলা পাতার মাছটা যে এতটা টেস্ট আর কি বলবো, ভীষণ একটা ফ্লেভার আসে, ফ্লেভারটাই মনে হয় যে পেট ভরে যায়। অনেকদিন পরে এই কলা পাতার মরিচ খোলাটা খাবো, তাও আবার ভোর রাত্রে। আর এটা একটু আমি চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়েছি, কারণ তাওয়াটা গরম হওয়ার জন্য। পরবর্তীতে আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিব, যেন এটা আস্তে আস্তে হয়। আমি মাঝখান দিয়ে একবার এটা উল্টিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে অফ ক্যামেরায় দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।